আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বগুড়া ওয়াইএমসিএ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকের আমি যে বিষয়টা নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি সেটা হলো বাংলা দ্বিতীয় পত্র। আমরা করোনা মহামারীর কারণে সবাই স্বাভাবিক ক্লাস থেকে বিরত আছি, সেই কারণে আজকের এই প্রয়াস। তো আজকে যে অংশটা নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি সেটা নবম থেকে একাদশ শ্রেণী প্রত্যেকেরই সিলেবাসভুক্ত। তো যারা দশমে আসছো, একাদশে আসছো, তারা প্রত্যেকেই এই ক্লাসটা আমার পেয়েছো, কিন্তু যারা নবম শ্রেণীতে আসছো তাদের জন্য আজকে এই নতুন ক্লাস। নবম শ্রেণীর যে ব্যাকরণ বই আছে সেই ব্যাকরণ বইয়ের তৃতীয় অধ্যায় ষষ্ঠ পরিচ্ছেদের যে অংশটা আছে সেটা হলো সমাস। সমাস কি শব্দ বলো তো বন্ধুরা? সমাস আসলে একটা সংস্কৃত শব্দ। এটা একটা সংস্কৃত শব্দ। আর যদি একে আমরা কি করি, বিশ্লেষণ করি, তাহলে কি হবে? সম যোগ অস যোগ অ। সমাসকে ভাঙলে বা বিশ্লেষণ করলে পাওয়া যায় সম যোগ অস যোগ অ। সমাস শব্দের অর্থ কি তোমরা জানো? সমাস শব্দের অর্থ হলো সংক্ষেপণ, মিলন, একাধিক পদের এক প্রতিকরণ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সমাস কি শব্দ? সংস্কৃত শব্দ। সমাসকে ভাঙলে কি কি পাওয়া যায়? সংযোগ, অসযোগ, অ। সমাস শব্দের অর্থ কি? সংক্ষেপণ, মিলন, একাধিক পদের এক প্রতিকরণ। তাহলে আমরা দেখব যে একটা বড় লাইনকে কিংবা একটা বাক্যকে কিভাবে এক পদে পরিণত করা যায়। আমি একটা উদাহরণের মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দিই। সিংহ চিহ্নিত আসন। আসন, ক্রোয়াল সিংহাসন। সিংহাসন। অথবা যদি লিখি যে বিলাত হতে ফেরত, তাহলে কি হবে? বিলাত ফেরত। বিলাত ফেরত। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এ একটা বড় বাক্য। এই বাক্যটাকে আমরা কি করেছি, বা এ একটা পদ, 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 এই পদগুলোকে আমরা কি করেছি? এখানে এক পদে পরিণত করেছি। এই যে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে এক পদে পরিণত করা, এই পরিণত করার নামই হলো সমাস। তাহলে আমরা কিভাবে এটা করেছি? যে আমরা যদি সমাসের সংজ্ঞা বলতে যাই তাহলে সেই ক্ষেত্রে কি হবে? যে পরস্পর অর্থ ও সম্পর্কযুক্ত দুই বা ততোধিক পদকে এক পদে পরিণত করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটাকে কি বলা হয়? সমাস বলা হয়। আমি আবার বলছি, পরস্পর অর্থ ও সম্পর্কযুক্ত দুই বা ততোধিক পদকে এক পদে পরিণত করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটাকে কি বলা হয়? সমাস বলা হয়। তাহলে আমরা এই পদগুলোকে যে এক পদে পরিণত করেছি, এই এক পদে পরিণত করার প্রক্রিয়াটাই আসলে সমাস। তাহলে এই এক পদে পরিণত করতে গিয়ে আমাদের আরো কিছু বিষয় জানতে হবে। সেই বিষয়গুলো কি? এক হলো সমসমান পদ, দুই ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য, তিন সমস্ত পদ বা
সমাস বদ্ধ পদ। আর এর সাথে আরো একটা বিষয় যুক্ত আছে, এক হলো পূর্ব পদ আর হলো পরপদ। পরপদ এই বিষয়গুলো যদি আমরা কি করতে পারি, চিহ্নিত করতে পারি বা জানি, তাহলে আমাদের জন্য সমাস নির্ণয় করা অত্যন্ত সহজ হবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে সমসমান পদ, সমসমান পদের সংজ্ঞা এরকম যে যে পদ মিলে সমাস হয়। তাহলে কোন কোন পদ মিলে সমাস হয়েছে? সিংহ এবং আসন, এই দুটো পদ মিলে এখানে কি হয়েছে? সিংহাসন হয়েছে। আবার যদি এই বাক্যতে আসি, এখানে দেখা যাচ্ছে যে এই বিলাত এবং ফেরত, এই দুটো পদ মিলে এখানে এক পদে পরিণত হয়েছে। তাহলে এটা একটা সমসমান পদ, এটা একটা সমসমান পদ। আবার দ্বিতীয় বাক্যতে এসে আমরা দেখতে পাচ্ছি এটা একটা সমসমান পদ, এটা একটা সমসমান পদ। সেই কারণে বলা হয়েছে যে যে পদ মিলে সমাস হয় তার প্রত্যেকটিকে বা এক একটিকে কি বলা হয়? সমসমান পদ বলা হয়। এরপরে আমরা যেটা দেখব সেটা হলো ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। বলছি যে এটা হলো মূল শব্দ, এটা যদি সমস্ত পদ বা মূল শব্দ হয়ে থাকে, তাহলে এই বা সমাসবদ্ধ শব্দ হয়ে থাকে, এই সমাসবদ্ধ শব্দকে ভেঙে বিশ্লেষণ করে দেখানোর জন্য যে বাক্যটা ব্যবহার করা হয় সেই বাক্যটাকে আসলে ব্যাস বাক্য বলা হয়ে থাকে। তাহলে এই সমাসবদ্ধ যে শব্দটা আছে, এই শব্দটাকে ভেঙে দেখানোর জন্য এখানে এই সিংহ চিহ্নিত আসন, এই পুরা বাক্যটা ব্যবহার করা হয়েছে। তো এই পুরা বাক্যটাকে কি বলা হয়? ব্যাস বাক্য বলা হয়। উপরে যেটা সিংহ চিহ্নিত আসন, এই বাক্যটা যেরকম ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য, নিচে বিলাত হতে ফেরত, এই বাক্যটাও একটা ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। এরপরে যেটা আমরা দেখব সেটা হলো সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। সমস্ত পদ হচ্ছে সমাস নিষ্পন্ন পদ যেটাকে বলা হয়। সমাস নিষ্পন্ন পদ বা সমাসের যেটা শেষ পদ, বা এই সমসমান পদ দিয়ে যে পদটা গঠিত হয়েছে সেই পদটাকে কি বলা হয়? সমাসবদ্ধ পদ বলা হয়। তাহলে এটা কি? সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। উপরে যে বাক্যটা আমরা দেখতে পাচ্ছি যে সিংহ চিহ্নিত আসন, সিংহাসন, এখানে সিংহাসন একটা সমস্ত পদ, আবার বিলাত হতে ফেরত এটাও একটা সমস্ত পদ। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? এরপরে যেটা আছে সেটা হলো পূর্বপদ এবং পরপদ। তাহলে পূর্বপদ কোনটা? এই সমাসবদ্ধ বা সমাসবদ্ধ পদ বা সমস্ত পদের যে প্রথম অংশ, সেই প্রথম অংশটাকে কি বলা হয়? পূর্বপদ। এবং পরের যে অংশটা আছে সেই অংশটাকে কি বলা হয়? উত্তর পদ বা পরপদ। এখানে আছে সিংহ এবং আসন, এবং পরের যে বাক্যটা সেই বাক্যটাতে আছে হচ্ছে বিলাত এবং ফেরত। বিলাত হলো পূর্বপদ এবং ফেরত হলো পরপদ। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে যে পদ মিলে সমাস হয় তার এক একটিকে কি বলা হয়? সমসমান পদ। সমসমান পদ। এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। এই সমস্ত পদ বা সমাসবদ্ধ পদকে ভেঙে বিশ্লেষণ করে দেখানোর জন্য যে বাক্যটা ব্যবহার করা হয়েছে সেই বাক্যটাকে কি বলা হয়? ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। এরপরে যেটা আমরা পেয়েছি সেটা হলো সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। সমাসবদ্ধ পদে দেখা যাচ্ছে যে যেটা শেষ পদ, যে সমাস নিষ্পন্ন পদকে কি বলা হয়? সমস্ত পদ বলা হয় বা সমাসবদ্ধ পদ বলা হয়ে থাকে। এই সমস্ত পদের প্রথম অংশকে কি বলা হয়? পূর্বপদ, এবং শেষ অংশকে বা পরের অংশকে বলা হয় পরপদ বা উত্তরপদ। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। এরপরে আমরা যে অংশটাতে যাব সেটা হলো প্রকারভেদ। বিভিন্ন ব্যাকরণবিদ সমাসকে কি করেছেন? যে 4 শ্রেণীতে ভাগ করেছেন। ব্যাকরণবিদরা সমাসকে 4 শ্রেণীতে ভাগ করলেও
আসলে সমাসের যে আলোচনা, প্রকারভেদের যে আলোচনা, সেখানে দেখা যায় যে 6 প্রকারই প্রকার ভেদ। তাহলে সমাস কয় প্রকার? 6 প্রকার। 6 প্রকার। 1 নম্বর কি? দ্বন্দ্ব। দ্বন্দ্ব সমাস। 2 নম্বরে আছে কর্মধারয়। কর্মধারয় সমাস। 3 নম্বরে আছে তৎপুরুষ সমাস। 4 নম্বরে আছে বহুব্রীহি সমাস। 5 নম্বরে আছে দ্বিগু এবং 6 নম্বরে আছে অব্যয়ীভাব। অব্যয়ীভাব সমাস। তাহলে আমরা প্রকারভেদের ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি? 1 নম্বর দেখতে পাচ্ছি দ্বন্দ্ব সমাস, 2 নম্বর কর্মধারয়, 3 নম্বর তৎপুরুষ সমাস, 4 নম্বর বহুব্রীহি, 5 নম্বর দ্বিগু, 6 নম্বর অব্যয়ীভাব। এরপরে যখন আমরা কি করব, যে এই প্রকারভেদগুলো সম্পর্কে আমাদের জানতে হবে এবং এই সংজ্ঞাগুলো বুঝতে হবে, এবং আলোচনা করলে তোমরা সমাস খুব সহজেই কি করতে পারবে? নির্ণয় করতে পারবে। তাহলে আমরা যদি দ্বন্দ্ব সমাস নিয়ে প্রথমে আলোচনা করি, তাহলে এখানে আমরা দেখতে পাবো যে দ্বন্দ্ব শব্দের অর্থ আসলে জোড়া। জোড়ায় জোড়ায় মোটামুটি যে সমাসটা গঠিত হয়ে থাকে, তো ওরকম সমাসকে আসলে দ্বন্দ্ব বলা হয়ে থাকে। আর দ্বন্দ্ব সমাসে আমরা যেটা দেখতে পাবো, যে এখানে প্রত্যেকটা সমসমান পদের অর্থের প্রাধান্য থাকবে। প্রত্যেকটা সমসমান পদের অর্থের প্রাধান্য থাকবে। তার মানে কি, যে দ্বন্দ্ব সমাসে যে কয়টা সমসমান পদ থাকবে, কোনোটাকেই খাটো করে বা কোনোটাকেই বাদ দিয়ে আলোচনা করা হবে না। দ্বন্দ্ব সমাসে প্রত্যেকটা সমসমান পদের অর্থের প্রাধান্য থাকবে। তাহলে আমরা যদি সংজ্ঞা বলি, কি হবে? যে সমাসে প্রত্যেকটা সমসমান পদের অর্থের প্রাধান্য থাকে, সেটাকেই কি বলা হয়? দ্বন্দ্ব সমাস বলা হয়ে থাকে। যেমন উদাহরণ দিয়ে যদি তোমাদেরকে বোঝানো হয়, যেমন মা ও বাবা ইকুয়াল মা বাবা। যদি বলা হয় দোয়াত ও কলম, তাহলে কি হবে? দোয়াত কলম কলম। তার মানে কি, যে এ একটা সমসমান পদ, এ একটা সমসমান পদ, এখানে গিয়ে কি করা হয়েছে? দুটাকেই প্রাধান্য দেওয়া হয়েছে। এ একটা সমসমান পদ, এ একটা সমসমান পদ, সমস্ত পদে গিয়ে কোনোটাকে ছোট করে বা কোনোটাকে বাদ দেওয়া হয়নি। এর যদি একটা আমরা সূত্র দেখি, তাহলে সূত্রতে আমরা কি পাবো? যে পূর্বপদ যোগ সংযোজক অব্যয় এবং ও আর যোগ পরপদ। পরপদ। তাহলে দ্বন্দ্ব সমাসের যে সূত্রটা আমরা দেখতে পাচ্ছি, এখানে পূর্বপদ থাকবে এবং মাঝখানে সংযোজক অব্যয় এবং ও আর দিয়ে গঠিত হবে এবং পরপদ থাকবে। তো দেখো, আমরা এখানে কিন্তু সংযোজক অব্যয় ও ব্যবহার করেছি বা ও পেয়েছি। দ্বন্দ্ব শব্দের অর্থ আমি কি বলেছি? জোড়া বলেছি। এবং দ্বন্দ্ব সমাসে প্রত্যেকটা সমসমান পদের অর্থের প্রাধান্য থাকবে এবং এখানে এবং ও আর সংযোজক অব্যয় ব্যবহার করা হয়ে থাকে। দ্বন্দ্ব সমাসের যে প্রকারভেদ আছে, সেই প্রকারভেদের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে দেখো, বিভিন্ন প্রকারের হয়ে থাকে দ্বন্দ্ব সমাস।
যেমন প্রথমেই হলো মিলনার্থক, মিলনার্থক দ্বন্দ্ব সমাস। আমি যে কয়টা না বললেই না এরকম কয়েকটার কথা বলছি। তারপরে যেমন আছে হলো বিরোধার্থক, বিরোধার্থক দ্বন্দ্ব সমাস। এরপরে আসছে হলো বিপরীতার্থক, বিপরীতার্থক দ্বন্দ্ব সমাস। যেমন তারপরে আছে হলো সমার্থক, সমার্থক দ্বন্দ্ব সমাস। তারপরে আছে হলো সংখ্যাবাচক, সংখ্যাবাচক দ্বন্দ্ব সমাস। তারপরে আমরা দেখতে পাবো যে অঙ্গবাচক দ্বন্দ্ব সমাস। তারপরে দেখতে পাবো অলুক দ্বন্দ্ব সমাস। তারপরে আছে একশেষ দ্বন্দ্ব সমাস। তাহলে দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে আমরা যে বিষয়গুলি পাবো, মিলনার্থক দ্বন্দ্ব সমাস পাবো, বিরোধার্থক পাবো, বিপরীতার্থক পাবো, সমার্থক পাবো, সংখ্যাবাচক, অঙ্গবাচক, অলুক, একশেষ, এবং এর মধ্যে আরো কিছু প্রকারভেদ আলোচনা করা আছে তোমাদের বইয়ে, তোমরা ওটা দেখে নিও। এখানে যেমন মিলনার্থক দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে আমরা যদি দেখি যে চা বিস্কুট, উদাহরণ যদি বলি তাহলে কি হবে, চা ও বিস্কুট একটার সাথে আরেকটার কোথাও মিল আছে। অথবা যদি মাসি ও পিসি বলি তাহলে সেই ক্ষেত্রে আমরা ওটা মিলনার্থক দ্বন্দ্ব সমাসের অন্তর্ভুক্ত ধরতে পারি। এরপরে যেটা আছে সেটা হলো বিরোধার্থক দ্বন্দ্ব সমাস। যেমন দা ও কুমড়া, তার মানে কি যে দায়ের সাথে কুমড়ার কোথাও একটা বিরোধমূলক সম্পর্ক আছে। যদি এরকম বলি যে ওহি ও নকুল, ওহি মানে কি সাপ আর নকুল মানে কি বেজি, সাপ আর বেজির সবসময় একটা বিরোধমূলক সম্পর্ক। এরপরে যেটা আমরা পাবো বিপরীতার্থক দ্বন্দ্ব সমাস, যে রাত ও দিন, আয় ও ব্যয়, আয় ব্যয়, তাহলে এটা কিসের মধ্যে পড়বে, বিপরীতার্থকের মধ্যে পড়বে। আবার সমার্থক দ্বন্দ্বের ক্ষেত্রে যেটা দেখবো সেটা হলো ধন দৌলত অথবা টাকা কড়ি। তাহলে ধন ও দৌলত, ধন দৌলত, টাকা ও কড়ি, টাকা কড়ি, এটা কিসের মধ্যে পড়বে, এই সমার্থক দ্বন্দ্ব সমাসের মধ্যে পড়বে। আর সংখ্যাবাচক যেটা 7, 5, 9, 6, 19, 20, তাহলে এগুলা যদি আমরা বাসবাক্যে ফেলি কি হবে, 19 ও 20, 7 ও 5, 9 ও 6। এরপরে যেটা আমরা পাবো সেটা হলো অঙ্গবাচক। অঙ্গবাচকে দেখা যাচ্ছে যে চোখ ও মুখ, তাহলে কি হবে, চোখ মুখ, নাক ও কান, নাক কান। এরপরে আছে যে হলো আরেকটা যেটা দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে আমরা বলতে পারি যে বহুপদী দ্বন্দ্ব সমাস, বহুপদী দ্বন্দ্ব সমাস। আমি আগে বহুপদীটাই হচ্ছে বলে নিই, যে বহুপদীর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানে দুইয়ের অধিক যে পদ থাকবে এরকম যে দ্বন্দ্ব সমাস সেটাকে বলা হয় বহুপদী দ্বন্দ্ব সমাস। যেমন একসাথে সাহেব বিবি ও গোলাম, তাহলে কি হবে, সাহেব বিবি গোলাম। অথবা যদি বলি যে হাত পা চোখ নাক মুখ একসঙ্গে যদি বলি তাহলে সেটা কি হবে, বহুপদী দ্বন্দ্ব সমাসের মধ্যে পড়বে। অথবা রূপ রস গন্ধ স্পর্শ, রূপ রস গন্ধ ও স্পর্শ, তাহলে কি হবে, বহুপদী দ্বন্দ্ব সমাসের অন্তর্ভুক্ত হবে। এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো অলুক দ্বন্দ্ব সমাস। অলুক দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে আমরা একটা জিনিস খেয়াল করব যে বাসবাক্যে যে বিভক্তি, বাসবাক্যের মধ্যে যে সমস্যমান পদগুলি থাকবে সমস্যমান পদের বিভক্তি লুপ্ত হবে না। মানে কি, যে সমস্যমান পদে যে বিভক্তি থাকবে সমস্ত পদে গিয়েও সেই বিভক্তিটা বজায় থাকবে। যেমন উদাহরণ হিসেবে যদি আমি বলি যে অলুক দ্বন্দ্ব সমাসের উদাহরণ, যেমন তেলে ও বেগুনে,
বেগুনে। তাহলে এখানে কি হবে? তেলে বেগুনে। বেগুনে দেখো এখানে যে এ বিভক্তি ছিল, এখানে যে এ বিভক্তি ছিল, এখানে এসে কিন্তু সেই বিভক্তিগুলি বজায় আছে। অথবা যদি এখানে বলি যে মায়ে ও ঝিয়ে, ঝিয়ে, তাহলে এখানে গিয়ে কি হবে? মায়ে ঝিয়ে, ঝিয়ে। তার মানে কি যে সমস্যমান পদে যে বিভক্তি ছিল, সমস্যমান পদে যে বিভক্তিগুলো ছিল, এখানে সমস্ত পদে গিয়ে কোনো বিভক্তি লুপ্ত হয় নাই। এরকম যে সমাস সেটাকে কি বলা হয়? অলুপ বহুব্রীহি, অলুপ দ্বন্দ্ব সমাস বলা হয়ে থাকে। এরপরে আমরা যেটা পাবো সেটা হলো একশেষ দ্বন্দ্ব সমাস। একশেষ দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে আমরা যদি খেয়াল করি তাহলে পাবো যে সমস্যমান পদ বা ব্যাস বাক্যে যে সমস্যমান পদগুলি থাকবে, সেই সমস্যমান পদের শেষ পদ যেটা, শেষ পদের অর্থ অনুযায়ী কি হবে? সমস্ত পদ গঠিত হবে। একশেষ দ্বন্দ্ব সমাস। একশেষ দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে আমি বলেছি যে সমস্যমান পদের যে শেষ পদ, সেই শেষ পদের অর্থ অনুযায়ী কি হবে? অর্থে সমস্ত পদ গঠিত হবে। সমস্ত পদ গঠিত হবে। যেমন সে ও তুমি, তাহলে কি হবে? তোমরা, তোমরা। এরপরে যদি আমরা দেখি সে, তুমি ও আমি, তাহলে কি হবে? আমরা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই পদকে কেন্দ্র করে এখানে কি হয়েছে? সমস্ত পদ গঠিত হয়েছে, এবং এই পদকে কেন্দ্র করে এখানে সমস্ত পদ গঠিত হয়েছে। একশেষ দ্বন্দ্ব সমাসে সেই জন্য বলা হয়েছে যে শেষ পদের অর্থ অনুযায়ী আসলে সমস্ত পদটা গঠিত হয়ে থাকে। সেও, তুমি, তোমরা, সে, তুমি ও আমি, আমরা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আশা করি এই দ্বন্দ্ব সমাসের যে বিভিন্ন প্রকারভেদ আছে, এই প্রকারভেদগুলো বুঝতে পেরেছো।